হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের টোটাল 10টি অধ্যায় আছে। তাহলে সেই 10টি অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট এসইকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন এই একটি ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। ঠিক আছে, সব চ্যাপ্টারের এসইকিউ সাজেশন এই একটি ভিডিওতে তোমরা দেখো। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। তাহলে উত্তর হচ্ছে প্রক্সি ওয়ার এবং কুদেতা। তাহলে এখানে প্রক্সি ওয়ার কথার অর্থ কি বলে দিচ্ছি, যে প্রক্সি ওয়ার কথার অর্থ হচ্ছে যে দুটি দেশ সরাসরি সামনাসামনি যুদ্ধ না করে দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, এটাই হচ্ছে প্রক্সি ওয়ার। আর কুদেতা কি? কুদেতা হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে আর কি হঠাৎ করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পাল্টে দেওয়া, ঠিক আছে, সরকারকে বদলে দেওয়া, সেটাই হচ্ছে কুদেতা। ঠিক আছে, তাহলে প্রক্সি ওয়ার এবং কুদেতা। তারপরে কোশ্চেন দেখো যে কিউবা সংকট কবে দেখা যায়। তাহলে উত্তর হচ্ছে 1962 সালে। 1962 সালে কিন্তু এই কিউবা সংকট দেখা যায়। তারপরে কোশ্চেন দেখো যে সল্টের পুরো নাম কি। তাহলে উত্তর হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। তারপরে কোশ্চেন দেখো যে গ্লাসনস্ট কি। তাহলে উত্তর হচ্ছে যে গ্লাসনস্ট এর অর্থ হলো যে মুক্ত মন ও উন্মুক্ত ব্যবস্থার প্রতিষ্ঠা। তারপরে কোশ্চেন দেখো যে এনআইইও কি। তাহলে উত্তর হচ্ছে এনআইইও এর পুরো নাম হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অর্ডার, যা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক বিকল্প পথের সন্ধান দেয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে উত্তর হচ্ছে পটসডাম সম্মেলনকে। পটসডাম সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। তারপরে কোশ্চেন দেখো যে ট্রুম্যান নীতি কাকে বলে। তাহলে উত্তর হচ্ছে যে 1947 সালে মার্চ মাসে মার্কিন আইনসভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার যে নীতি ঘোষণা করেন তা ট্রুম্যান নীতি হিসেবে পরিচিত। তাই 1947 সালে মার্চ মাসে মার্কিনের যে আইনসভা, সেই আইনসভার একটা যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান, ঠিক আছে, সেই রাষ্ট্রপতির নাম ছিল ট্রুম্যান। তাহলে সেই রাষ্ট্রপতি ট্রুম্যান কি করে, যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য যে আর কি নীতি ঘোষণা করেছিল সেটাই হচ্ছে ট্রুম্যান নীতি। তারপরে কোশ্চেন দেখো যে দাদাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী। এর উত্তর হচ্ছে যে দাদাত হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক উত্তেজনার সচেতন স্বেচ্ছাকৃত হ্রাসকরণ। ঠিক আছে, কিন্তু ঠান্ডা লড়াই বলতে পারস্পরিক দ্বন্দ্বের পরিবেশ বৃদ্ধি করাকে বোঝায়। তারপরে কোশ্চেন দেখো যে পেরেস্ট্রয়কা কি। তার উত্তর হচ্ছে পেরেস্ট্রয়কার অর্থ হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ বা বাজার অর্থনীতি। তারপরে কোশ্চেন দেখো যে সিয়াটো কথার পূর্ণ রূপ কি। তার উত্তর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন দেখো যে পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। তাহলে উত্তর হচ্ছে চার্চিল ও রুজভেল্ট। ঠিক আছে, তাহলে চার্চিল ও রুজভেল্ট এই দুজন নেতা পটসডাম সম্মেলনে কিন্তু আর কি যোগদান করেছিল। তারপরে কোশ্চেন দেখো যে এনপিটি এর পুরো কথাটি কি। তাহলে উত্তর হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, মনে রাখবে এনপিটি এর পুরো নাম। তারপরে কোশ্চেন দেখো যে ন্যাটো এর পুরো কথাটি কি। তাহলে উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠন করা হয়েছিল, যে নর্থ অর্থাৎ উত্তর, আটলান্টিক অর্থাৎ আটলান্টিক যে মহাসাগর আছে সেটা, আর ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে নর্থ আটলান্টিক অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উত্তরে যেই সমস্ত দেশ আছে সেই দেশগুলিকে নিয়ে একটা সামরিক জোট গঠন করা হয়েছিল। ঠিক আছে, সেটি হচ্ছে নেটো। তারপরে কোশ্চেন দেখো যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল। তার উত্তর হচ্ছে যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের প্রসারণ। ঠিক আছে, তাহলে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের প্রসারণ। তারপরে কোশ্চেন দেখো যে দাদাত বলতে কি বোঝো। তার উত্তর হচ্ছে ফরাসি শব্দ দাদাদের অর্থ হলো পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। তারপরে কোশ্চেন দেখো যে সিটিবিটি কি। তাহলে উত্তর হচ্ছে যে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে সিটিবিটি চুক্তি করা হয়, তবে ভারত এতে স্বাক্ষর করেনি। তাহলে সিটিবিটি হচ্ছে যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ঠিক আছে, এর পুরো নামটা মনে রাখবে। সিটিবিটির পুরো নাম কি, যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ।
এই চুক্তিটি করা হয়, ঠিক আছে। তাহলে এতে কিন্তু ভারত স্বাক্ষর করেনি। তারপরে কোশ্চেন দেখো, যে সুয়েজ সংকট কবে দেখা দেয়? তার উত্তর হচ্ছে 1956 সালে। 1956 সালে সুয়েজ সংকট দেখা দেয়। তারপরে কোশ্চেন দেখো, যে আমেরিকা কি পুঁজিবাদী রাষ্ট্র? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আমেরিকা একটি পুঁজিবাদী রাষ্ট্র। তারপরে কোশ্চেন দেখো, যে সোভিয়েত ইউনিয়ন কি একটি পুঁজিবাদী রাষ্ট্র? তার উত্তর হচ্ছে না, এটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আর সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপরে কোশ্চেন দেখো, যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে? তার উত্তর হচ্ছে 1991। 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, অর্থাৎ 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়। আর সবচেয়ে বড় যেই দেশটি বর্তমানে রাশিয়া হিসেবে অবস্থান করেছে। তারপরে কোশ্চেন দেখো, যে ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 14ই মে 1955 সালে। ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় 14ই মে 1955 সালে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, ফুলটন বক্তৃতা কে কবে দেন? তাহলে উত্তর হচ্ছে চার্চিল। চার্চিল কে ছিল? চার্চিল ছিলেন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী, ঠিক আছে। তাহলে তখন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, তিনি 5ই মার্চ 1946 সালে ফুলটন বক্তৃতা দেন। তারপরে কোশ্চেন দেখো, যে ন্যাটো কি? তাহলে ন্যাটোর পুরো নাম তোমরা জানো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটা সামরিক জোট, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে যে ন্যাটো কি? যে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে 1949 সালে 4ই এপ্রিল ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে ওঠে, যা ন্যাটো নামে পরিচিত। তাহলে তখন কি হয়, যে যখন ঠান্ডা যুদ্ধের সময় চলছিল, ঠিক আছে, তখন আমেরিকা কি করে, যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য যে একটা সামরিক জোট গঠন করে, সেটাই হচ্ছে ন্যাটো, ঠিক আছে। তাহলে ডেটটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে 4ই এপ্রিল। তারপরে কোশ্চেন দেখো, যে বাংলাদেশ কবে স্বাধীন হয়? তাহলে এটা সবাই জানো তোমরা, 1971 সালে। তারপরে কোশ্চেন দেখো, যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে বর্তমানে বাণিজ্যিক বিশ্বায়নের কুফল রোধের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ। তারপরে কোশ্চেন দেখো, যে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন? তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। আর মনে রাখবে যে এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? তাহলে উত্তর হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা, ঠিক আছে। তাহলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তারপরে কোশ্চেন দেখো, যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? অর্থাৎ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মাথায় এই আইডিয়াটা আসে? কিসের আইডিয়া? এই জোট নিরপেক্ষ মতাদর্শের। তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মাথায় কিন্তু এই জোট নিরপেক্ষ মতাদর্শ, এই ভাবনাটা আসে। তারপরে কোশ্চেন দেখো, যে নেম এর পুরো কথাটি কি? তাহলে নেমের পুরো কথাটি হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, ঠিক আছে। নন অ্যালাইন মুভমেন্ট, এর বাংলা হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলন। তারপরে কোশ্চেন দেখো, যে নেমের একটি নীতি উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। তাহলে এখানে যে নেম কথাটা আছে, এর ফুল ফর্ম কি? যে নন অ্যালাইন মুভমেন্ট, আর বাংলাতে বললে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে নেমের একটি নীতি বলো, বা যদি কোশ্চেনে আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি উল্লেখ করো, উত্তর কিন্তু একই হবে, যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। তারপরে কোশ্চেন দেখো, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। তার উত্তর হচ্ছে অনাক্রমণ, ঠিক আছে। পঞ্চশীল নীতিতে টোটাল 5টি নীতির উল্লেখ আছে, তার মধ্যে একটি হলো অনাক্রমণ, অর্থাৎ আক্রমণ না করা। তারপরে কোশ্চেন দেখো, যে G77 বলতে কি বোঝো? তার উত্তর হচ্ছে G77 হলো সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য 1964 সালে 15ই জুন গঠিত একটি সংগঠন। তারপরে কোশ্চেন দেখো, যে জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। তাহলে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম হচ্ছে যে যুগোস্লাভিয়ার টিটো, মিশরের নাসের, ঘানার নক্রুমা, শ্রীলঙ্কার শ্রীমতী বন্দরনায়েক ও ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঠিক আছে। এই নামগুলি মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, যে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কত? তার উত্তর হচ্ছে 117টি দেশ। তাহলে বর্তমানে যে নন অ্যালাইন্ড মুভমেন্ট NAM বা জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 117টি, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো,
যে দ্বিমেরুকরণ কাকে বলে? এর উত্তর হচ্ছে যে দ্বিমেরুকরণ বলতে বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুই পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায়। তারা যখন 1945 সালের পর থেকে কি হয়, যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়, ঠিক আছে? তাহলে ঠান্ডা যুদ্ধের সময় কি হয়, তাহলে বিশ্বের মধ্যে তখন কিন্তু দুটি জোটের সৃষ্টি হয়। একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্র, আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে তখন বিশ্বের মধ্যে দুটি জোটের সৃষ্টি হয়। তাহলে সেই যে পরিস্থিতিটা, সেটি হচ্ছে দ্বিমেরুকরণ। তারপরে কোশ্চেন দেখো, যে বহুমেরুকরণ বলতে কি বোঝায়? তাহলে বহুমেরুতা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যমূলক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী বহু শক্তির উপস্থিতিকে বোঝায়। অর্থাৎ বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য অনেক দেশ আছে যারা সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আর কি তারা অনেকটা স্বাবলম্বী। এমন অনেক দেশ আছে যেমন চীন, জাপান, ফ্রান্স, ভারত, জার্মানি, এসব ব্রিটেন, এমন অনেক দেশ আছে যারা বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তারা প্রভাব বিস্তার করে, ঠিক আছে? তাহলে এর জন্য একে বলা হয়, বর্তমান সময়কে বলা হয় কিন্তু বহুমেরুতা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বহুমেরুতা বলতে কি বোঝায়। প্রথম কোশ্চেন দেখো, যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? তাহলে উত্তর হচ্ছে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা হচ্ছে ভারতের বিদেশ নীতির অর্থাৎ পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ। তারপরে কোশ্চেন দেখো, যে সাপটা এর পুরো কথাটি কি? তাহলে এই সাপটা এর ফুল ফর্মটা মনে রাখবে, যে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যে সাপটা আগেরটা ছিল সাপটা, এবারটা কিন্তু সাফটা, আগেরটায় পি ছিল, এবারটা এফ আছে, ঠিক আছে? তাহলে এই সাফটার পুরো কথাটি হচ্ছে যে দ্য এগ্রিমেন্ট অন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? তাহলে উত্তর হচ্ছে যে কে যে হলস্টির মতে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সমূহের শ্রেণী বিভাজন অনুযায়ী পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য হলো যে চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গণতান্ত্রিক উপায়ে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। তাহলে এটাই হচ্ছে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য, ঠিক আছে? আমি যখন তোমাদের পররাষ্ট্রনীতি কাকে বলে তার উদ্দেশ্য লক্ষ্য পড়িয়েছিলাম তখন সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে সেটা দেখে আসলে তোমরা এই কোশ্চেনের উত্তর নিজেরাই করতে পারবে। তারপরে কোশ্চেন দেখো, যে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 60টি। তাহলে এখানে বলা হয়েছে যে অতীতে সার্ক যে গঠিত হয়েছিল তখন কতগুলি দেশ ছিল সার্কে? তখন কিন্তু 60টি ছিল, ঠিক আছে? কিন্তু যদি কোশ্চেন আসে যে বর্তমানে সার্কে কতগুলি সদস্য রাষ্ট্র আছে, তাহলে উত্তর হবে 8টি। তারপরে কোশ্চেন দেখো, যে সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। তাহলে 8টি দেশের নাম তোমাদের মনে রাখতে হবে, যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ। তাহলে এই 8টি নাম কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, যে সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন, অথবা সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে কোশ্চেন দেখো, যে পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সম্পদ, এই দুটি হচ্ছে পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে ছিলেন? তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে মনে রাখবে যে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার বলা হয় কিন্তু জওহরলাল নেহেরুকে। তারপরে কোশ্চেন দেখো, যে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘটিত যুদ্ধের অবসানের উদ্দেশ্যে 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, ঠিক আছে? তাহলে বাংলাদেশকে কিন্তু ভারতও সাহায্য করেছিল। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে ভারতেরও কিন্তু একটা ভূমিকা রয়েছিল। তাহলে সেই যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাহলে সেই যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসানের উদ্দেশ্যে 1972 সালে কিন্তু এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের পরমাণু নীতির মূল কথা কি? তাহলে উত্তর হচ্ছে প্রথম আঘাত নয়, অর্থাৎ নো ফার্স্ট স্ট্রাইক। তারপরে কোশ্চেন দেখো, যে ব্রিক্স কি? তাহলে উত্তর হচ্ছে যে ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত একটি সংঘ, ঠিক আছে? আগে কিন্তু এই ব্রিক্সে শুধুমাত্র 5টি দেশ ছিল, ঠিক আছে? যে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া,
সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। কিন্তু সাম্প্রতিককালে কিন্তু আরও কয়েকটি দেশ যোগদান করে, যেমন ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত। তাহলে বর্তমানে কিন্তু এই ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, আগে ছিল 5টি, বর্তমানে আরও 4টি, অর্থাৎ 9টি দেশ কিন্তু এখন ব্রিক্সে আছে। ঠিক আছে, তাহলে যদি আসে যে ব্রিক্স কি, তাহলে এই সবগুলি দেশের নাম তোমাদের লিখতে হবে। যে ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত একটি সংঘ। তারপরে কোশ্চেন দেখো, যে গুজরাল নীতি কার সৃষ্টি? তাহলে উত্তর হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ঠিক আছে, ইন্দ্র কুমার গুজরালকে কিন্তু অনেক সময় আই.কে. গুজরালও বলি আমরা। তাহলে গুজরাল নীতি তারই সৃষ্টি। তাহলে এই ছিল আজকের সাজেশন তোমাদের তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি, এই অধ্যায় থেকে। তাহলে প্রথম কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? তাহলে উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে। একেই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে 193টি দেশ আছে। তাহলে কোনো একটা দেশের ওপরে যদি কোনো একটা দেশ আক্রমণ করে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগণ তারা মিলিতভাবে কি করতে পারে, যে সেই দেশকে, আক্রান্ত দেশকে সামরিক দিক দিয়ে অর্থাৎ অস্ত্রশস্ত্রের দিক দিয়ে এবং অসামরিকভাবে অর্থাৎ কি আর্থিক সাহায্যের দিক দিয়ে আর কি নিরাপত্তা প্রদান করতে পারে। তাহলে এটাই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। তারপরে কোশ্চেন দেখো, যে ওছি পরিষদের একটি কাজ লেখো। তাহলে উত্তর হচ্ছে যে ওছি অঞ্চল পরিদর্শন করা। তাহলে ওছি পরিষদের একটি কাজ হচ্ছে ওছি অঞ্চল পরিদর্শন করা। তারপরে কোশ্চেন দেখো, যে ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি? তাহলে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, তোমরা ফুল ফর্মটি মনে রাখবে ইউনেস্কোর, ইউনাইটেড নেশনস, তারপরে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? তাহলে উত্তর হচ্ছে সনদ বা ইউএন চার্টার। যেমন ভারতের সংবিধান আছে, ঠিক তেমনই সম্মিলিত জাতিপুঞ্জ কীভাবে চলবে তার জন্য তারও একটা সংবিধান আছে, তার নাম হচ্ছে সনদ বা ইউএন চার্টার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে যে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যদের বিষয়ভূত বিষয়ে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে। তাহলে ভেটো ক্ষমতা বলতে কি বোঝায়? সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে, সেই নিরাপত্তা পরিষদে টোটাল 15টি সদস্য দেশ আছে। তাহলে সেই 15টি সদস্য দেশের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য দেশ, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টি দেশ। তাহলে এই 5টি দেশের এই ভেটো ক্ষমতা আছে। তাহলে নিরাপত্তা পরিষদের এই যে 5টি স্থায়ী সদস্য, তাদের বিষয়ভূত বিষয়ে অসম্মতিসূচক ভোটদানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে ভেটো ক্ষমতা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো। তাহলে উত্তর হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তাহলে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব আছেন তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। তাহলে নিরাপত্তা পরিষদে টোটাল 5টি স্থায়ী দেশ আছে। ঠিক আছে, 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। সেই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রেরই কিন্তু কি আছে, যে ভেটো ক্ষমতা আছে। তাহলে এখানে দুটি নাম লিখতে বলছে, তাহলে রাশিয়া, আমেরিকা, আরও 3টি আছে কিন্তু। ঠিক আছে, রাশিয়া, আমেরিকা, এই দুটি বাদে ফ্রান্স, ব্রিটেন আর চীন, এই 3টি দেশেরও কিন্তু ভেটো ক্ষমতা আছে। তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তাহলে এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক যাকে বলা হয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, তাহলে এখানে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 54। তারপরে কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? তাহলে উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, নেদারল্যান্ডের হেগ শহরে এই আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? তাহলে উত্তর হচ্ছে 24শে অক্টোবর। ঠিক আছে, 24শে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ কী হয়, প্রতিষ্ঠিত হয়। 1945 সালের 24শে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তার জন্য সেই 24শে অক্টোবরকেই আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালন করি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান অর্থাৎ সাউথ সুদান। ঠিক আছে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ যখন প্রতিষ্ঠিত হয় 1945 সালে, তখন কিন্তু টোটাল 50টি দেশ ছিল।
ঠিক আছে, পরে আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকে এবং আরও সদস্য রাষ্ট্র যোগদান করতে থাকে এই জাতিপুঞ্জে। তাহলে এখন বর্তমানে কিন্তু 2024 সালে দাঁড়িয়ে 193টি সদস্য রাষ্ট্র আছে এই জাতিপুঞ্জে। তাহলে তার যে সবার শেষে যেই রাষ্ট্রটি আর কি যোগদান করে সম্মিলিত জাতিপুঞ্জে, অর্থাৎ 193তম রাষ্ট্র, তার নাম হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, আফ্রিকার একটি দেশ। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ, আর সেই সনদের একটা নীতি হচ্ছে যে ক্ষুদ্র বৃহৎ অর্থাৎ ছোট রাষ্ট্র হোক আর বড় রাষ্ট্র হোক সবাই সমান। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে স্থায়ী সৈন্যবাহিনী নেই। তাহলে নিরাপত্তা পরিষদের একটা দুর্বলতা হচ্ছে এটাই যে কোথাও যদি বিশ্বে অশান্তির সৃষ্টি হয় তখন সৈন্যবাহিনী পাঠাতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু নিরাপত্তা পরিষদের যেহেতু কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই, এটা হচ্ছে একটা দুর্বলতা। তারপরে কোশ্চেন দেখো, যে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত। তাহলে উত্তর হচ্ছে 15 জন কিন্তু বিচারপতি থাকেন আন্তর্জাতিক আদালতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। আর তাদের যে কার্যকাল সেটা বলে রাখি যে 15 জন বিচারপতিরই কার্যকাল কিন্তু 9 বছর করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত। তাহলে উত্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে। তাহলে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো, যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। তাহলে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এই দুটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম। তারপরে কোশ্চেনে চলে যাই, যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে। তাহলে উত্তর হচ্ছে 5 জন। ঠিক আছে, তাহলে সাধারণ সভাতে প্রতিটি সদস্য রাষ্ট্র 193টি দেশ আছে সম্মিলিত জাতিপুঞ্জে, তাহলে তারা প্রত্যেকেই কিন্তু 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ, আর সেই সনদ সংশোধন করতে গেলে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান সেটাকে যদি সংশোধন করতে হয় তাহলে সেটা কারা করবে। তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এই সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ এই দুটি বিভাগই কিন্তু এই সনদ পরিবর্তন করতে পারবে অর্থাৎ সংশোধনের কাজ করে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে। তাহলে উত্তর হচ্ছে 111টি। 111টি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেন। নিরাপত্তা পরিষদে টোটাল 15টি সদস্য রাষ্ট্র আছে, আর সেই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র। তাহলে যেই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র তাদের কিন্তু ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। তাহলে সেই 5টি দেশ তোমরা মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেন। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ও অর্থনীতি প্রভৃতি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করে থাকে। তাহলে এই সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যে বিভাগটি আছে তার কাজ হচ্ছে এটাই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ও অর্থনীতি প্রভৃতি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার রিপোর্ট পেশ করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন। তাহলে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ও 5 জন স্থায়ী সদস্যের প্রত্যেকের সম্মতির ভিত্তিতে কিন্তু সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। তাহলে জাতিপুঞ্জে একজন মহাসচিব থাকে, বর্তমানে যিনি আছেন মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেজ। ঠিক আছে, তাহলে তিনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হয়েছিলেন নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং 5 জন স্থায়ী সদস্যের। নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন। তাহলে এই 5টি স্থায়ী সদস্যের প্রত্যেকের, ঠিক আছে, একজনের হলে কিন্তু হবে না, প্রত্যেকের কিন্তু সম্মতি প্রয়োজন হবে, তারপরে কিন্তু সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। তারপরে কোশ্চেন দেখো, যে ইউনেস্কো কি। তাহলে ইউনেস্কো কি। তাহলে উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্যতম একটি বিশেষজ্ঞ সংস্থা হলো ইউনেস্কো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে বিগ 5 বা পঞ্চপ্রধান কাদের বলা হয়।
তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেন। এই 5টি দেশকেই, অর্থাৎ নিরাপত্তা পরিষদের মধ্যে যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদেরকেই কিন্তু বিগ 5 বা পঞ্চপ্রধান বলে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে একবার। সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে, এই বিভাগটির যে অধিবেশন হয় প্রতি বছর, সেটা একবার হয়, আর সেটা সেপ্টেম্বর মাসে হয়। ঠিক আছে, মনে রাখবে যে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে এই সাধারণ সভার কিন্তু অধিবেশন বসে। তারপরে কোশ্চেন দেখো, যে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? তাহলে উত্তর হচ্ছে মহাসচিবকে। মহাসচিবকে কিন্তু রাষ্ট্রসংঘের দূত বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, যে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি? তাহলে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। তারপরে কোশ্চেন দেখো, যে আইএলও এর পূর্ণরূপ কি? তাহলে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা। ঠিক আছে, তারপরে আজকে দেখো শেষ কোশ্চেন, যে জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। তাহলে আমি একটু একটা কোশ্চেন আলোচনা করেছিলাম যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা আলোচনা করো বা উল্লেখ করো। নিরাপত্তা পরিষদেরও দুর্বলতা একই, যে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। জাতিপুঞ্জেরও সেম, যে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। ঠিক আছে, এটা একটা দুর্বলতা। প্রথম কোশ্চেন দেখো, স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা? তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে, মন্তেস্কু কিন্তু এই গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোশ্চেন দেখো, যে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে অনেক সময় আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। ঠিক আছে, তাহলে অনেক সময় কি হয় যে আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, তাই তো? কিন্তু অনেক সময় কি হয় যে আইনসভা কি করে, যে কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়নের যে ক্ষমতাটা সেটা শাসন বিভাগকে দিয়ে দেয়, যে শাসন বিভাগ সেই আর কি আইনটা প্রণয়ন করবে। তাহলে সেই যে এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে সেটি হচ্ছে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। নেক্সট কোশ্চেন দেখো, যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে বিচারপতিগণ যদি অতিমাত্রায় প্রচলিত আইনের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত বিচার বুদ্ধি ও মতামত ভিত্তিক রায় দান করেন তখন তাকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে। ঠিক আছে, তাহলে বিচারপতিগণ যে আছে আদালতের, তারা যখন অতিমাত্রায় প্রচলিত আইনের ঊর্ধ্বে ওঠে, আইনেরও ঊর্ধ্বে ওঠে নিজেদের যে ব্যক্তিগত বিচার বুদ্ধি ও মতামত তার ভিত্তিতে তারা রায় প্রদান করে দেন, এটাই হচ্ছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। নেক্সট কোশ্চেন দেখো, যে রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলে? তাহলে উত্তর হচ্ছে শাসন বিভাগের স্থায়ী অংশ হিসেবে যারা সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত থাকে তাদের আমলা বলে। এখানে আমলা বলতে বিডিও, ডিএম, অর্থাৎ যারা আর কি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে আর কি আধিকারিক হয়েছেন বা এমন কোনো কর্মচারী। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সাংবিধানিক প্রধানকে? তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু ভারতের সাংবিধানিক প্রধান, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আর একটা কথা মনে রাখবে, যে ভারতের যে রাষ্ট্রপতি তার কাছে কিন্তু প্রকৃত ক্ষমতা নেই, প্রকৃত ক্ষমতা আছে ভারতের প্রধানমন্ত্রীর হাতে। ঠিক আছে, এর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক, আর রাষ্ট্রপতিকে বলা হয় নাম সর্বস্ব শাসক, অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক। নেক্সট কোশ্চেন দেখো, যে আমলাতন্ত্র বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারী ও আধিকারিকগণ আমলা নামে পরিচিত। এই আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই বলা হয় আমলাতন্ত্র। ঠিক আছে, তাহলে এই আমলাদের দ্বারা পরিচালিত যে প্রশাসনিক ব্যবস্থা তাকেই বলা হয় আমলাতন্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। তাহলে উত্তর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। তাহলে একটা দেশের মধ্যে যদি আর কি আইনসভার একটি কক্ষ থাকে তাহলে কি হবে? তাহলে সেই দেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি পক্ষে যুক্তি দাও। তাহলে উত্তর হচ্ছে সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। তাহলে ভারতে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, অর্থাৎ আমাদের ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, তার দুটি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। অর্থাৎ লোকসভাতে যদি কোনো বিল উত্থাপন করা হয় তাহলে লোকসভাতে প্রথমে সেই বিলটির উপরে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, তারপরে সেটা রাজ্যসভায় যাবে, তারপর সেই বিলটির উপরে রাজ্যসভাতেও কি হবে, যে তর্ক বিতর্ক হবে, সেই বিষয়ে আলোচনা হবে। তাহলে একটা আর কি সুচিন্তিত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় দুটি কক্ষ থাকলে। ঠিক আছে, কোনো ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে না। নেক্সট কোশ্চেন দেখো, যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। তাহলে উত্তর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে যেই দেশে একটি কক্ষ আছে, যেহেতু সেই দেশে একটা কক্ষ, তার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হয়ে যায়, তার ফলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। ঠিক আছে, কিন্তু যেই দেশের আইনসভায় দুটি কক্ষ, সেই দেশে প্রথম কক্ষেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে দ্বিতীয় কক্ষে যাওয়ার পরে সেই কক্ষে তর্ক বিতর্ক হওয়ার পরে সেই ভুলভ্রান্তি দূরও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। তাহলে উত্তর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা দেখা যায়, অর্থাৎ অনেকটা টাইম লাগে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? তাহলে উত্তর হচ্ছে সরকারের তিনটি বিভাগের, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। ঠিক আছে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? যে সরকারের তিনটি বিভাগ আছে, একটা আইন বিভাগ, একটা শাসন বিভাগ, একটা বিচার বিভাগ। যখন এই তিনটি বিভাগ আর কি স্বাধীনভাবে কাজ করে, নিরপেক্ষভাবে, কোনো বিভাগ কোনো বিভাগের উপরে হস্তক্ষেপ করবে না, ঠিক আছে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, যে অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ জারি করতে পারে সরকারের কোন বিভাগ? তাহলে উত্তর হচ্ছে শাসন বিভাগ। আর এই শাসন বিভাগের মধ্যে কারা কারা থাকে? যারা দেশকে শাসন করে, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদেরা। তাহলে তার মধ্যে কিন্তু রাষ্ট্রপতি যে আছে না, সেই রাষ্ট্রপতি কিন্তু এই অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ কিন্তু জারি করে থাকে। কখন জারি করে থাকে? মনে রাখবে যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স তখন জারি করা যায় যখন আর কি আইনসভার অধিবেশন বন্ধ থাকে। ঠিক আছে, আমাদের ভারতের যে আইনসভা তার তিনটা সেশন আছে। ঠিক আছে, একটা বাজেট সেশন, একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন। এই তিনটি সেশনের মাঝখানে কিন্তু অনেক ছুটি থাকে। তাহলে সেই ছুটিতে কিন্তু আর কি করতে পারে এই শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ কিন্তু জারি করতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগে গৃহীত সিদ্ধান্ত ও কার্যাবলী পার্লামেন্ট বা রাজ্য আইনসভায় আলোচনা করা যাবে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ছাড়া অন্য সময়ে বিচারপতিদের বেতন ভাতা প্রভৃতির পরিমাণ কমানো যাবে না। তাহলে এই দুটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি। নেক্সট কোশ্চেন দেখো, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে স্থায়ী প্রশাসক বলতে রাষ্ট্রীয় কৃত্য তথা আমলাদের বোঝানো হয়। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো, যে কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? তাহলে উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে। ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? তার উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে কোনো কারণে যদি রাষ্ট্রপতি তার নিজ ইচ্ছায় যদি পদত্যাগ করতে চায়, তাহলে সেই যে পদত্যাগপত্রটা সেটা উপরাষ্ট্রপতির কাছে কিন্তু পেশ করবেন। তারপরে কোশ্চেন দেখো, যে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? তার উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগেও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, তাহলে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয় প্রধানমন্ত্রীকে। তারপরে কোশ্চেন দেখো, ভারতের প্রধানমন্ত্রীর একটি কাজ লেখো। তাহলে উত্তর হচ্ছে ভারতের অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করার বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা। যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয়, যে লোকসভা নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন। তারপরে প্রধানমন্ত্রী একটা কি করে, যে একটা তালিকা তৈরি করে যে তার মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন। তারপরে সেই যে তালিকাটা সেটা রাষ্ট্রপতিকে দেন। তারপরে রাষ্ট্রপতি সেই যে মন্ত্রী পরিষদের সদস্যদের তাদের নিয়োগ করেন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তাহলে উত্তর হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার সকল নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এক বিশেষ নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন কে? ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষ আছে, উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা। তাহলে এই যে দুটি কক্ষ, এই উভয় কক্ষেরই নির্বাচিত সদস্য, মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু পার্লামেন্টের যে উভয় কক্ষ তার শুধু নির্বাচিত সদস্যরাই কিন্তু ভোট দিতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে, মনোনীত সদস্যরা। ঠিক আছে, বর্তমানে লোকসভায় কিন্তু আর মনোনীত সদস্য নেই, কিন্তু রাজ্যসভাতে 12 জন মনোনীত সদস্য আছে। তাহলে সেই যে 12 জন সদস্য তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না, শুধুমাত্র নির্বাচিত সদস্যরাই কিন্তু ভোট দিয়ে থাকেন। ঠিক আছে, তাহলে এই যে রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার অর্থাৎ রাজ্য আইনসভা হচ্ছে বিধানসভা, সেই বিধানসভার যে সকল নির্বাচিত সদস্য, মনে রাখবে বিধানসভারও অর্থাৎ রাজ্য আইনসভারও কিন্তু সকল আর কি নির্বাচিত সদস্যরাই এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে। তাহলে তারা মিলে অর্থাৎ এমপি
এবং এমএলএ, ঠিক আছে, লোকসভা রাজ্যসভার যে সদস্য তাদেরকে বলা হয় এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, আর বিধানসভার যে সদস্য তাদেরকে বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে সেই এমপি এবং এমএলএদের নিয়ে গঠিত একটা যে বিশেষ নির্বাচক সংস্থা, তাদের দ্বারাই কিন্তু একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি। আর তোমরা যদি জানতে চাও যে স্টেপ বাই স্টেপ কিভাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে কিন্তু আই বটনে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই চ্যানেলেই কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন দেখো, যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়িত্বশীল থাকে? তাহলে উত্তর হচ্ছে লোকসভা। কেন্দ্রীয় যে মন্ত্রিসভা তারা কিন্তু লোকসভার কাছে কিন্তু তারা দায়িত্বশীল থাকে। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? তাহলে উত্তর হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করাই উপরাষ্ট্রপতির প্রধান কাজ। তাহলে আমাদের ভারতের কেন্দ্রীয় যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট, আর পার্লামেন্টের দুটি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। তাহলে সেই যে লোকসভা বসবে, ঠিক আছে, লোকসভার যে অধিবেশন বসে, সেখানে সেই লোকসভাকে পরিচালনা করার জন্য যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার অর্থাৎ অধ্যক্ষ। কিন্তু রাজ্যসভা পরিচালনা করার জন্য অর্থাৎ রাজ্যসভার যে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির এটাই একটা কাজ যে রাজ্যসভায় সভাপতিত্ব করা, ঠিক আছে, রাজ্যসভা আর কি পরিচালনা করা। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? তাহলে উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তাহলে উত্তর হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, ঠিক আছে। তাহলে এখানে সংসদের উভয় কক্ষের, আমি যখন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় সেটা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম পার্লামেন্টের উভয় কক্ষের, আর এখানে বলছি সংসদের উভয় কক্ষের। দুটার মানে কিন্তু সেম, সংসদ মানে যা, আমাদের পার্লামেন্ট মানে কিন্তু তাই, ঠিক আছে। কেন্দ্রীয় যে আইনসভা তার নামই পার্লামেন্ট বা আমরা সংসদও বলি তাকে। তাহলে এই যে কেন্দ্রীয় আইনসভা সংসদ, সেই সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, এই যে লোকসভা এবং রাজ্যসভা এর সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচক সংস্থা দ্বারা কিন্তু একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে অপসারিত করা যায়? তাহলে উত্তর হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতিতে, ঠিক আছে, ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে কিচেন ক্যাবিনেট কি? ঠিক আছে, কিচেন ক্যাবিনেট কি? তার উত্তর দেখো, যে ভারতের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বিশেষ কিছু সদস্যদের মধ্যে যখন পরামর্শ করেন ও গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তখন তাকে কিচেন ক্যাবিনেট বলে। নেক্সট কোশ্চেন দেখো, যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ কিভাবে নিযুক্ত হন? এর উত্তর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত হয়ে আসেন। তারপরে প্রধানমন্ত্রী কি করেন, যে তার মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন তার একটা তালিকা তৈরি করে সেই তালিকাটা রাষ্ট্রপতির কাছে দেন। তারপরে রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী যেই তালিকাটা দিয়েছে রাষ্ট্রপতিকে, সেই অনুযায়ী অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি সেই মন্ত্রীদের আর কি নিযুক্ত করেন, ঠিক আছে, নিযুক্ত করেন রাষ্ট্রপতি, কিন্তু পরামর্শ দেন অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে দেন যে কাকে কাকে তার মন্ত্রিসভাতে রাখবেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো, যে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেন কে? তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পার্লামেন্টের যে উভয় কক্ষের অধিবেশন সেটা রাষ্ট্রপতি কিন্তু আহ্বান করতে পারেন। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? তার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কিন্তু আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনেরই কিন্তু সর্বাধিনায়ক, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। এর উত্তর হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, আরেকটি যোগ্যতা হচ্ছে যে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, ঠিক আছে। রাজ্যপাল যদি কোনো ব্যক্তি হতে চায় তাহলে তাকে কিন্তু ভারতের নাগরিক হতেই হবে, আর কমপক্ষে 35 বছর কিন্তু বয়স হতে হবে। এটা হলো রাজ্যপালের যোগ্যতা। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে? এর উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী। রাজ্যের যে বিধানসভা, রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, আর সেই বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন দেখো, যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই রাজ্যপাল স্ববিবেচনা অনুযায়ী যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন তাকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয়, ঠিক আছে। তাহলে স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু রাজ্যপালেরই আছে, আর সেই স্বেচ্ছাধীন ক্ষমতাটা কি?
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই রাজ্যের মধ্যে কি থাকে, যে রাজ্যের মধ্যে রাজ্য সরকার থাকে, আর রাজ্য সরকার বলতে বোঝায় হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ। তাহলে তাদের পরামর্শ ছাড়াই রাজ্যপাল কি করে, যে নিজের বিবেচনা অনুযায়ী অর্থাৎ সব বিবেচনা অনুযায়ী যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন। ঠিক আছে, সংবিধানে কিন্তু এই ক্ষমতাটা দেওয়া আছে রাজ্যপালের, সেই সংবিধান অনুযায়ী যেই ক্ষমতাটা প্রয়োগ করেন সেটাই হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করার, স্থগিত রাখার এবং ভেঙে দেওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন। যেমন কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন যে লোকসভাকে ভেঙে দিতে, লোকসভার অধিবেশন আহ্বান করার জন্য, লোকসভাকে স্থগিত রাখার জন্য। ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কিন্তু এই পরামর্শ দিতে পারেন যে রাজ্যের যে আইনসভা বিধানসভা তার আর কি অধিবেশন আহ্বান করা, তার অধিবেশন স্থগিত রাখা এবং সেই বিধানসভাকে ভেঙে দেওয়া, সেটা কিন্তু সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পরামর্শ দিতে পারেন। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। প্রথম কোশ্চেন দেখো যে জিরো আওয়ার কি। এর উত্তর দেখো যে পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার অধিবেশনের প্রথম পর্বে বেসরকারি কার্যকলাপের সমাপ্তি এবং দ্বিতীয় পর্বের সরকারি কর্মসূচির সূচনা, এই দুই পর্বের মধ্যবর্তী সময়কে জিরো আওয়ার বলা হয়। ঠিক আছে, সেই জিরো আওয়ারের সময়সীমা বলে দিচ্ছি, বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, 1 ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো যে ছাঁটাই প্রস্তাব কয় প্রকার এবং কি কি। তাহলে উত্তর হচ্ছে ছাঁটাই প্রস্তাব 3 প্রকারের হয়। ঠিক আছে, কি কি? প্রতীকী ছাঁটাই, নীতিগত ছাঁটাই, আর একটা হচ্ছে ব্যয় সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব বা আর্থিক ছাঁটাই। তাহলে এই যে ছাঁটাই প্রস্তাব কি এবং এই 3 প্রকার ছাঁটাই প্রস্তাব সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আই বটনের লিঙ্ক দেওয়া আছে বা এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা সেই ক্লাসটি করো, তাহলে তোমরা বুঝে যাবে যে ছাঁটাই প্রস্তাব কি এবং এই 3 প্রকার ছাঁটাই প্রস্তাব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে কয়টি তালিকা রয়েছে। তাহলে উত্তর হচ্ছে ভারতের সংবিধানে 3টি তালিকা রয়েছে। সেই 3টি তালিকা কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। নেক্সট কোশ্চেন দেখো যে যৌথ দায়িত্বশীলতা কি। তাহলে উত্তর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীরা তাদের কাজের জন্য পার্লামেন্টের নিম্ন কক্ষের অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন, যা যৌথ দায়িত্বশীলতাকে বোঝায়। আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা তার মধ্যে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের 2টি কক্ষ, উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা আছে। সেই লোকসভার কাছে কিন্তু মন্ত্রিসভার যে সদস্যরা তারা কিন্তু যৌথভাবে দায়িত্বশীল থাকে, সেটাই হচ্ছে যৌথ দায়িত্বশীলতা। নেক্সট কোশ্চেন দেখো যে অর্থ বিল কোথায় উত্থাপিত হয়। তাহলে উত্তর হচ্ছে অর্থ বিল লোকসভায় উত্থাপিত হতে পারে। মনে রাখবে যে পার্লামেন্টের যে 2টি কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা, তার মধ্যে কিন্তু আর্থিক বিষয়ে লোকসভার ক্ষমতা বেশি। ঠিক আছে, তাহলে সব সময় যে অর্থ বিল, ঠিক আছে, সেটা কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয়, রাজ্যসভাতে কিন্তু সেটা উত্থাপিত হতে পারে না। তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি। তাহলে উত্তর হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না। ঠিক আছে, রাজ্যসভার যে সদস্যরা তারা কিন্তু 6 বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়। ঠিক আছে, আর লোকসভার যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর। 5 বছর পর পর লোকসভার নির্বাচন হয়, তাহলে 5 বছর পর পর কিন্তু লোকসভা ভেঙে যায়। আর লোকসভার মন্ত্রিসভার বিরুদ্ধে যদি কোনো অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায়, তাহলে কিন্তু আগেই এই লোকসভা ভেঙে যায়। তারপরে কোশ্চেন দেখো যে যুগ্ম তালিকার একটি বিষয় উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে একটা যুগ্ম তালিকার একটি বিষয়। অর্থাৎ যুগ্ম তালিকা কি? যে এই যুগ্ম তালিকায় যে 52টি বিষয় আছে। ঠিক আছে, মনে রাখবে যে এই যুগ্ম তালিকায় টোটাল 52টি বিষয় আছে, আর এই 52টি বিষয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুই মিলে কিন্তু কি করতে পারে, যে আইন তৈরি করতে পারে। যেমন শিক্ষা এমন একটি বিষয় যেই বিষয়ে আইন তৈরি করতে পারে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই। তারপরে কোশ্চেন দেখো যে লোকসভার একটি ক্ষমতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে অর্থ বিল শুধু লোকসভাতেই উত্থাপিত হয়। তাহলে লোকসভার এটাই একটা ক্ষমতা যে লোকসভাতে অর্থ বিল কিন্তু অর্থাৎ মানি বিল কিন্তু প্রথমে উত্থাপিত করতে হয়। রাজ্যসভাতে কিন্তু অর্থ বিল অর্থাৎ মানি বিল প্রথমেই উত্থাপিত করা যায় না। ঠিক আছে, প্রথমে লোকসভাতে উত্থাপন করতে হবে অর্থ বিল, তারপরে সেটা রাজ্যসভায় যাবে। নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্যসভার একটি ক্ষমতা লেখো। তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপিত হয়। যে আমাদের যে উপরাষ্ট্রপতি আছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, তার যে পদচ্যুতি অর্থাৎ তিনি যদি তাকে যদি পদ থেকে সরানো হয়,
তাহলে সেই যে প্রস্তাবটা সেটা কিন্তু শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপিত করা যায়, সেটা কিন্তু লোকসভাতে প্রথমেই উত্থাপন করা যায় না। তাহলে এটা হচ্ছে রাজ্যসভার একটি ক্ষমতা। ঠিক আছে, লোকসভার ক্ষেত্রে অর্থ বিল অর্থাৎ মানি বিল প্রথমে উত্থাপিত করতে হয়, আর রাজ্যসভার ক্ষেত্রে উপরাষ্ট্রপতির যে পদচ্যুতি সেই সম্পর্কে যে প্রস্তাবটা সেটা কিন্তু রাজ্যসভাতেই প্রথমে উত্থাপিত করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে লোকসভার স্পিকারের একটি কাজ উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে লোকসভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা করা। তাহলে লোকসভা কি? লোকসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ, আর এই নিম্ন কক্ষে টোটাল বর্তমানে কিন্তু 543টি সিট আছে। তাহলে এই যে লোকসভা পরিচালনা করার জন্য, ঠিক আছে, এবং সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু স্পিকার কাজ করেন, অর্থাৎ স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন, অর্থাৎ সেই সভা পরিচালনা করেন স্পিকার। ঠিক আছে, তাহলে স্পিকারের এটি একটা কাজ যে লোকসভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা করা। নেক্সট কোশ্চেন দেখো, যে সরকারি বিল কি? অর্থাৎ গভর্নমেন্ট বিল। তাহলে উত্তর হচ্ছে যে মন্ত্রীগণ যে সমস্ত বিল উত্থাপন করে এবং যে বিলের জন্য নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না তাকে সরকারি বিল বলে। তাহলে আমাদের যে মন্ত্রীরা আছে, মন্ত্রীগণ, তারা যদি কোনো বিল উত্থাপন করে তাহলে কিন্তু তাদের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে সরকারি বিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে বেসরকারি বিল কি? অর্থাৎ প্রাইভেট মেম্বার বিল কি? তাহলে উত্তর হচ্ছে যে বিল মন্ত্রী ছাড়া যে কোনো সাধারণ সদস্য উত্থাপন করতে পারেন এবং 1 মাস আগে নোটিশ দিতে হয় তাকে বেসরকারি বিল বলে। তাহলে বেসরকারি বিলের ক্ষেত্রে মন্ত্রী কিন্তু উত্থাপন করে না সেই বিলটা, মন্ত্রী ছাড়া অন্য সদস্য যদি সেই বিল উত্থাপন করে তখন সেটা বেসরকারি বিল অর্থাৎ প্রাইভেট মেম্বার বিল, আর সেই বিল উত্থাপন করার জন্য 1 মাস আগে থেকে কিন্তু নোটিশ দিতে হয়, কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে অনাস্থা প্রস্তাব কি? এই অনাস্থা প্রস্তাব একে ইংরেজিতে বলে নো কনফিডেন্স মোশন। তাহলে উত্তর দেখো, যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা বা বিধানসভা মন্ত্রিসভার ওপর অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভার পতন ঘটে। সবার অনুমতিক্রমে বিরোধী দলের সদস্যগণ সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। নেক্সট কোশ্চেন দেখো, যে সরকারি বিল কয় প্রকার ও কি কি? তার উত্তর হচ্ছে সরকারি বিল 3 প্রকার। কি কি? অর্থ বিল, রাজস্ব বিল, আর একটা হচ্ছে সাধারণ বিল। ঠিক আছে, তাহলে বিল কাকে বলে এবং এই 3টি বিল সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। ঠিক আছে, তাহলে সরকারি বিল 3 প্রকার হয়, অর্থ বিল, রাজস্ব বিল আর সাধারণ বিল। নেক্সট কোশ্চেন দেখো, যে ছাঁটাই প্রস্তাব কি? তার উত্তর হচ্ছে ছাঁটাই প্রস্তাব হলো লোকসভার সদস্যদের হাতে থাকা বিশেষ ক্ষমতা যার দ্বারা সরকারের পেশ করা আর্থিক লেনদেন সম্পর্কিত বিলে ছাঁটাই করার প্রস্তাব উত্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে উত্তরটা মনে রাখবে। আর তোমরা যদি বুঝতে চাও ভালো মতো যে ছাঁটাই প্রস্তাব কি, এই ছাঁটাই প্রস্তাবের প্রকারভেদ, সেটা কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে প্রতীকী ছাঁটাই কি? তাহলে উত্তর হচ্ছে সরকারের বাজেট তথা অর্থনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদকে প্রতীকী ছাঁটাই বলে। তাহলে সরকারের যে বাজেট তথা অর্থনৈতিক ব্যর্থতার তার বিরুদ্ধে প্রতিবাদকেই কিন্তু এখানে প্রতীকী ছাঁটাই বলা হয়। তাহলে এর সম্পর্কে কিন্তু আলোচনা করেছি সেই ভিডিওটিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে নীতিগত ছাঁটাই প্রস্তাব কি? তাহলে উত্তর হচ্ছে নীতিগতভাবে ব্যয় বরাদ্দকে অনুমোদন না দিয়ে অর্থাৎ সরকারের দাবির বিরুদ্ধাচরণ করে নামমাত্র 1 টাকা বরাদ্দ ছাঁটাই করার প্রস্তাবকে নীতিগত ছাঁটাই বলা হয়। ঠিক আছে, তাহলে এর সম্পর্কেও কিন্তু সেই ভিডিওতে আমি আলোচনা করেছি যে ছাঁটাই প্রস্তাব কি, প্রতীকী ছাঁটাই কি, নীতিগত ছাঁটাই কি, তারপরে আর্থিক ছাঁটাই কি। ঠিক আছে, ছাঁটাই প্রস্তাব সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি কিন্তু দেখবে অবশ্যই, নাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সব কোশ্চেন করতে পারবে নিজেরাই। তারপরে কোশ্চেন দেখো, যে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কি? তার উত্তর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের মাধ্যমে জনস্বার্থ সম্পর্কিত ও গুরুত্বপূর্ণ জরুরি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণের সুযোগ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে লোকসভার সর্বাধিক সদস্য কত? তার উত্তর হচ্ছে 552 জন। ঠিক আছে, লোকসভাতে সর্বাধিক 552 জন সদস্য থাকতে পারে, এটা ভারতের সংবিধানে উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, আর মনে রাখবে যে বর্তমানে কিন্তু ভারতের যে লোকসভা, ঠিক আছে, সেই লোকসভাতে কিন্তু 552 জন সদস্য নেই, বর্তমানে কিন্তু 543 জন সদস্য আছেন। তাহলে কোশ্চেন যদি আসে যে বর্তমানে লোকসভায় কতজন সদস্য আছেন? 543 জন। আর যদি কোশ্চেন আসে যে লোকসভায় সর্বাধিক সদস্য কত বা কত থাকতে পারে, তাহলে উত্তর হয়ে যাবে 552। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে লোকসভার স্পিকারকে কারা নির্বাচিত করেন? তাহলে উত্তর হচ্ছে লোকসভা নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার পদে নির্বাচিত করেন। অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয়, যে লোকসভা নির্বাচন হয়, তারপরে লোকসভা নির্বাচনের পরে আর কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন, তারপরে প্রধানমন্ত্রী
তার মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন তার একটা তালিকা তৈরি করেন, আর সেই তালিকাটা তিনি রাষ্ট্রপতির কাছে দেন, তারপর রাষ্ট্রপতি সেই মন্ত্রীদের নিয়োগ করেন। তারপরে তাদের যে একটা প্রথম অধিবেশন বসে, সেই অধিবেশনে তারাই মিলেই আর কি ঠিক করে নেয় যে কে হবেন স্পিকার, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 250 জন। রাজ্যসভাতে সর্বাধিক 250 জন থাকতে পারে, এটা ভারতের সংবিধানে আছে, কিন্তু বর্তমানে কিন্তু রাজ্যসভায় 250 জন সদস্য নেই, বর্তমানে আছেন 245 জন, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে যে বর্তমানে কতজন সদস্য আছে রাজ্যসভায়, উত্তর হবে 245। আর যদি কোশ্চেন আসে যে সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন রাজ্যসভায়, তাহলে উত্তর হয়ে যাবে 250, ঠিক আছে। লোকসভাতে সর্বাধিক 552, আর বর্তমানে আছে 543, আর রাজ্যসভাতে সর্বাধিক 250, আর বর্তমানে আছে 245, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে রাজ্যসভায় ও লোকসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করেন? তাহলে উত্তর হচ্ছে 12 জনকে রাজ্যসভায় এবং 2 জনকে লোকসভায় মনোনীত করেন, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির এটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি রাজ্যসভাতে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, আর সেই যে 12 জন সদস্য তারা কোত্থেকে আসবে? তারা শিল্প, সাহিত্য, সমাজসেবা এবং আর কি বিজ্ঞান, এই সমস্ত বিষয়ে যারা আর কি উৎকৃষ্ট অবদান রেখেছে তারা কিন্তু তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি রাজ্যসভাতে মনোনীত করেন। যেমন সচিন টেন্ডুলকর রাজ্যসভার সদস্য, তিনি কিন্তু ক্রীড়াতে তার আর কি বিশিষ্ট অবদানের জন্য কিন্তু তাকে রাজ্যসভাতে মনোনীত করেছেন রাষ্ট্রপতি, ঠিক আছে। আর লোকসভায় যে 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন তারা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান অর্থাৎ ইঙ্গো ভারতীয়। আর মনে রাখবে যে বর্তমানে যে এই লোকসভায় 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন সেটা কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে, ঠিক আছে। বর্তমানে কিন্তু ইঙ্গো ভারতীয় সদস্য বর্তমানে পার্লামেন্টের যে নিম্নকক্ষ লোকসভায় কিন্তু নেই, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, যে পরমাদেশ কথার অর্থ কি? তার উত্তর হচ্ছে আমরা আদেশ করি বা উই অর্ডার। তাহলে মনে রাখবে যে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ করি বা উই অর্ডার। নেক্সট কোশ্চেন দেখো, যে লোক আদালত কোথায় প্রথম গঠিত হয়েছিল? তাহলে মনে রাখবে গুজরাটের জুনাগড়ে, ঠিক আছে। গুজরাটের জুনাগড়ে 1982 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সালটা মনে রাখবে, এসে যায় পরীক্ষায় যে কত সালে আর কি প্রথম লোক আদালত গঠিত হয়েছিল ভারতে? তাহলে 1982 সালে, ঠিক আছে। আর জায়গার নামটা মনে রাখবে যে গুজরাট রাজ্যের জুনাগড়ে। তারপরে কোশ্চেন দেখো, যে গণ আদালতের কার্যাবলী কি? তার উত্তর হচ্ছে অন্যান্য আদালতের কাজের ভার কমানো, ঠিক আছে। তাহলে অন্যান্য যে আদালত আছে সেই আদালতের কাজের ভার কমানো কিন্তু এই গণ আদালতের কার্যাবলী। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখকের নাম উল্লেখ করো। তার উত্তর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ আর একটা হচ্ছে পরমাদেশ, ঠিক আছে। ভারতে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই 2 আদালতে কিন্তু কি করতে পারে? যে 5 প্রকার লেখ জারি করতে পারে, আর সেই 5 প্রকার লেখ জারি করার মাধ্যমে কি হয়? যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয়। সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী এবং হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী কিন্তু এই 5 প্রকার লেখ জারি করতে পারে, আর যার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে। আর তার মধ্যে যে কোনো দুটির নাম লিখতে বলছে, তাই দুটি দিয়ে দেবে, যে বন্দি প্রত্যক্ষীকরণ আর একটা হচ্ছে পরমাদেশ। আর 3টি নাম বলে দিচ্ছি, যে একটা হচ্ছে অধিকার পৃচ্ছা, আর একটা হচ্ছে প্রতিষেধ, আর একটা হচ্ছে উৎপ্রেষণ। তাহলে এই 5 প্রকার লেখ হয়, যে কোনো দুটা তোমরা এখান থেকে দিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? তাহলে উত্তর হচ্ছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, আর একটা হচ্ছে লেখ ও নির্দেশ জারির এলাকা। তাহলে এই 4টি কিন্তু আর কি সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ দান হলো বন্দি প্রত্যক্ষীকরণ। তারপরে কোশ্চেন দেখো, যে পরমাদেশ কি? তার উত্তর হচ্ছে পরমাদেশ হলো আদেশ দেওয়া। আদালত কর্তব্য পালনের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অধস্তন আদালতকে যে আদেশ বা নির্দেশ দান করে তাই হলো পরমাদেশ। তাহলে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আদেশ করা। যে এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কি করতে পারে? যে আদালতকে, তার যে অধস্তন যে আদালত আছে সেই অধস্তন আদালতকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে কি করতে পারে? যে আদেশ দিতে পারে তার কর্তব্য পালনের জন্য, ঠিক আছে। সেটাই হচ্ছে পরমাদেশ। তারপরে কোশ্চেন দেখো, যে অধিকার পৃচ্ছা কি? তাহলে উত্তর হচ্ছে অধিকার পৃচ্ছা অনুসারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কোনো ব্যক্তির কাছে জানতে চায় কোন অধিকারে সে স্বপদে আসীন আছে। যে কোনো একজন ব্যক্তি কোনো একটা পদে বসে আছেন, ঠিক আছে, সে কি নিজে সেই যে পদে বসে আছেন সেটা কি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে সে পদে আছেন, নাকি এমনিতেই সে বসে আছে ঘুষ দিয়ে কোনো টাকার বিনিময়ে?
তাহলে এই যে কোনো ব্যক্তি তার যে পদে বসে আছেন সেটা কি বৈধ না অবৈধভাবে বসে আছেন, তার জন্য কিন্তু এই অধিকার পিচ্ছার লেখটা জারি করতে পারেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 25টি। বর্তমানে কিন্তু ভারতে 28টি রাজ্য আছে, আর এই 28টি রাজ্যের জন্য টোটাল 25টি কিন্তু হাইকোর্ট আছে। যেমন পশ্চিমবঙ্গে একটি আছে যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, আর এই কলকাতা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুই এলাকা কিন্তু এই কলকাতা হাইকোর্টের এখতিয়ারভুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, প্রতিষেধ কথার অর্থ কি? প্রতিষেধ হচ্ছে নিষেধ করা। নিম্ন আদালত যদি তার এখতিয়ারের বাইরে যায় তাহলে এই লেখ জারি হতে পারে। তাহলে নিম্ন কোনো আদালত, তাহলে সেই আদালত যদি নিজের এখতিয়ার, নিজের যে কার্যাবলী তার বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন, কোনো আর কি রায় দেন, তখন কি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, যে সেই যে আদালত, নিম্ন আদালত, তাকে কি করতে পারেন, যে এই প্রতিষেধ লেখ জারি করতে পারেন তার বিরুদ্ধে। নেক্সট কোশ্চেন দেখো, যে উৎপ্রেষণ বলতে কি বোঝো? তাহলে উত্তর হচ্ছে উৎপ্রেষণ জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্নতম কোনো আদালতের মামলা সেই আদালত থেকে তুলে ঊর্ধ্বতন আদালতে অর্পণ করতে পারে এবং ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে এমন আদেশ বাতিল করতে পারে। তাহলে নিম্ন কোনো আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, তার নিচে নিম্ন যদি কোনো জেলা আদালত বা অন্যান্য আদালত যা আছে সেখানে যদি কোনো আদালত এমন রায় দেয় যেখানে আর কি ন্যায় বিচার কোনো ব্যক্তি পায়নি, ঠিক আছে, তখন কি করতে পারে, সেই আদেশ বাতিল করতে পারে যে এখানে ন্যায় বিচার হয়নি, ঠিক আছে, যেই রায় দিয়েছিল নিম্ন আদালত সেই আর কি রায়টা তখন বাতিল করা হয়। তারপরে কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি যোগ্যতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে তাদের ভারতীয় নাগরিক হতে হবে, আরেকটা যোগ্যতা হচ্ছে কমপক্ষে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটি যোগ্যতা বলছে, তোমরা একটি দিয়ে দেবে যে ভারতের নাগরিক হতে হবে, আরেকটি মনে রাখবে যে কমপক্ষে 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে, তাহলেই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে সেই ব্যক্তি। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্রেতা সুরক্ষা আদালত কেন গঠন করা হয়? উত্তর হচ্ছে উপভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করা এবং ভেজাল ও নিম্নমানের পণ্য ও পরিষেবা প্রদানের হাত থেকে রক্ষা করার জন্য ক্রেতা সুরক্ষা আইন বা আদালত গঠিত হয়। আমরা হচ্ছে ক্রেতা, আমরা দোকান থেকে কোনো জিনিস আনলাম, তখন যদি কোনো ভেজাল থাকে সেখানে, বা আমরা কোনো মোবাইলে রিচার্জ করছি তখন আমরা পরিষেবা গ্রহণ করছি, বা ট্রেনে আমরা যাতায়াত করছি তখন আমরা পরিষেবা গ্রহণ করছি, তখন যদি আমরা উপভোক্তা, তখন আমাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তখন আমরা ক্রেতা সুরক্ষা আদালতে যেতে পারি, ঠিক আছে, যাতে উপভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করা যায়, তার জন্যই কিন্তু এই ক্রেতা সুরক্ষা আদালত গঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্রেতা সুরক্ষা আদালতকে কটি স্তরে ভাগ করা যায় ও কি কি? তাহলে উত্তর হচ্ছে 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগ কি কি? জেলা স্তরে জেলা ক্রেতা আদালত, রাজ্য স্তরে রাজ্য কমিশন এবং জাতীয় স্তরে জাতীয় কমিশন, ঠিক আছে। এই 3টি ভাগে কিন্তু, অর্থাৎ এই 3টি স্তরে ক্রেতা সুরক্ষা আদালত রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে লোক আদালতের 2টি সুবিধা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে একটি সুবিধা হচ্ছে যে দ্রুত মামলার নিষ্পত্তি হয়। অন্যান্য আদালতে, যেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গেলে যে দিনের পর দিন চলে যায়, অর্থাৎ তারিখের পর তারিখ দিয়ে দেয়, মামলার রায় কিন্তু আর আসে না। কিন্তু লোক আদালতে গেলে কিন্তু লোক আদালত খুব দ্রুত সেই আর কি কোনো মামলার নিষ্পত্তি করে দেয়, এটা একটা সুবিধা। আর নেক্সট সুবিধা হচ্ছে যে লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না। যে অন্যান্য আদালতে যদি তুমি মামলা করো, তাহলে সেই আর কি ধরো হাইকোর্টে তুমি কোনো মামলা করলে, তাহলে সেই মামলার বিরুদ্ধে তুমি সুপ্রিম কোর্টেও কিন্তু আপিল করতে পারো সেই রায়ের বিরুদ্ধে। কিন্তু লোক আদালতের বিরুদ্ধে কিন্তু লোক আদালত যে রায়টা দিবে তার আর কি বিরুদ্ধে কিন্তু কোনো আপিল করা যায় না ঊর্ধ্বতন আদালতে, ঠিক আছে, সেই রায় কিন্তু মানতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, যে বিচার বিভাগের অতি সক্রিয়তা কি? এর উত্তর হচ্ছে বিচার বিভাগ যখন নিজ এখতিয়ারের বাইরে গিয়ে অন্য বিভাগ তথা আইন বিভাগ ও শাসন বিভাগের এখতিয়ারের মধ্যে হস্তক্ষেপ করে তখন তাকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে, ঠিক আছে। তাহলে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা কি? যে বিচার বিভাগ যখন নিজ এখতিয়ারের বাইরে গিয়ে বিচার বিভাগের যা কাজ, ভারতের জুডিশিয়ারির যা কাজ, সেই কাজ না করে তার বাইরে গিয়ে অন্য বিভাগের তথা আইন বিভাগ বা শাসন বিভাগের যদি কাজ করে, ঠিক আছে, আমাদের সরকারের 3টা বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে 3টা বিভাগের কাজ আলাদা। তাহলে বিচার বিভাগ যদি এখন আইন বিভাগের কাজ করতে শুরু করে, বিচার বিভাগ যদি এখন শাসন বিভাগের কাজ করতে শুরু করে, তাহলে সেটাই হচ্ছে, অর্থাৎ অন্য কাজে যদি হস্তক্ষেপ করে তখন সেটাই হচ্ছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে সেটাকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তার উত্তর হচ্ছে একটা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে অভিন্ন আইন ধারা, ঠিক আছে। অখণ্ড বিচার ব্যবস্থা ভারতে কিন্তু রয়েছে। ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে কি সুপ্রিম কোর্ট, এবং তার নিচে আছে হাইকোর্ট, আর তারও নিচে আছে অধস্তন আদালত সমূহ।
আর অভিন্ন আইন ধারা, অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য কিন্তু ভারতে একই ধরনের আইন থাকবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান, কাউকে ভেদাভেদ করা যাবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো যে জেলার অধস্তন আদালতগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? তাহলে উত্তর হচ্ছে 2 ভাগে কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে জেলা দেওয়ানি আদালতের শীর্ষে রয়েছে কোন আদালত? তাহলে উত্তর হচ্ছে জেলা বিচারকের আদালত। তারপরে কোশ্চেন দেখো যে আইন নির্দিষ্ট পদ্ধতি কি? তাহলে উত্তর হচ্ছে আইনসভার দ্বারা উপযুক্ত ও বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিই হলো আইন নির্দিষ্ট পদ্ধতি। তারপরে কোশ্চেন দেখো যে লোক আদালত কি ধরনের মামলার সমাধান করে? তাহলে মনে রাখবে যে লোক আদালত সাধারণত দেওয়ানি মামলার সমাধান করে। তাহলে এখানে দেওয়ানি মামলা বলতে বোঝায় হচ্ছে পারিবারিক দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, তারপরে বীমা সংক্রান্ত এই সব যে পারিবারিক ঝামেলা, ঠিক আছে, সেটা হচ্ছে দেওয়ানি মামলার মধ্যে পড়ে, আর সেটাই কিন্তু লোক আদালত সেই মামলার সমাধান করে। কিন্তু আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা। ঠিক আছে, একটা হয় দেওয়ানি মামলা আর একটা হয় ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা বলতে বোঝায় হচ্ছে আর কি খুন, মার্ডার, এগুলো হচ্ছে আর কি রেপ, খুন, মার্ডার, এগুলো হচ্ছে আর কি ফৌজদারি মামলা। তাহলে এই যে মামলা এর বিচার কিন্তু লোক আদালত করে না। লোক আদালত শুধুমাত্র দেওয়ানি মামলার বিচার করে, অর্থাৎ আর কি পারিবারিক কোনো ঝামেলা, পারিবারিক দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, এই সমস্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে ট্রাইব্যুনাল কি? তাহলে উত্তর হচ্ছে ট্রাইব্যুনাল বলতে আইন অনুসারে গঠিত অস্থায়ী আদালতকে বোঝায়, যা শুধুমাত্র পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট বিষয়সমূহের বিচার কার্যের সমাধান করে। তাহলে ট্রাইব্যুনাল হচ্ছে এমন একটা বলতে পারো অস্থায়ী আদালত, অর্থাৎ একটা নির্দিষ্ট আর কি একটা নির্দিষ্ট বিষয়ের বিচার কার্য যদি শেষ হয়ে যায় তখন সেই ট্রাইব্যুনালকে কিন্তু আর কি তার আর অস্তিত্ব থাকে না। ধরো দুটি রাজ্য পশ্চিমবঙ্গ আর বিহার, বা তামিলনাড়ু আর কর্ণাটক, এই দুটি রাজ্যের মধ্যে কোনো বিবাদ চলছে, তাহলে সরকার এখন পার্লামেন্ট কি করতে পারে এই সময় যে একটা ট্রাইব্যুনাল গঠন করলো, আর এই ট্রাইব্যুনালের দায়িত্ব যে এই পশ্চিমবঙ্গ বা বিহার বা এই তামিলনাড়ু বা কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে যে ঝামেলা চলছে তার সমাধান করো। তাহলে যখন সমাধান হয়ে যাবে এই ট্রাইব্যুনালের আর অস্তিত্ব থাকবে না। তাহলে এটাই হচ্ছে ট্রাইব্যুনাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে নেলসা এর পুরো কথাটি কি? তাহলে উত্তর হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট। মনে রাখবে এই পুরো নামটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন দেখো যে কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে? তাহলে উত্তর হচ্ছে 32 নং ধারা অনুযায়ী। এই লেখো কি তার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, আই বটনে লিঙ্ক দেওয়া আছে বা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। যে সুপ্রিম কোর্ট 5 প্রকার লেখো জারি করতে পারে, কিসের জন্য? যে ভারতের নাগরিকদের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেটাকে রক্ষা করার জন্য কিন্তু, মৌলিক অধিকার রক্ষা করার জন্য কিন্তু এই সুপ্রিম কোর্ট এই 32 নং ধারা অনুযায়ী 5 প্রকার লেখো জারি করতে পারে। শুধু সুপ্রিম কোর্ট পারে না, হাইকোর্টেরও কিন্তু এই ক্ষমতা আছে লেখো জারি করার। হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী 5 প্রকার লেখো জারি করতে পারে, আর সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী এই 5 প্রকার লেখো জারি করতে পারে। আর সেই 5 প্রকার লেখো কি সেটা আমি একটু আগেই বলেছিলাম, আবার বলে দিচ্ছি। যে প্রথম হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ অর্থাৎ হেভিয়াস কর্পাস, পরমাদেশ অর্থাৎ ম্যান্ডামাস, তারপরে হচ্ছে প্রতিষেধ অর্থাৎ প্রহিবিশন, তারপরে হচ্ছে উৎপ্রেষণ অর্থাৎ সার্সিওরারি, আর একটা হচ্ছে অধিকার পৃচ্ছা অর্থাৎ কুও ওয়ারান্টো। এই 5টি লেখো কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুই আদালতই জারি করতে পারে, অন্যান্য আদালতের কিন্তু ক্ষমতা নেই লেখো জারি করার। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো যে ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? তাহলে উত্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। দেখো আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা হচ্ছে 3টা স্তর। গ্রামীণ স্তরের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তরটি হচ্ছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে আছে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে আছে জেলা পরিষদ। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে বড় কমিটি কি? তাহলে মনে রাখবে যে পশ্চিমবঙ্গ পৌর আইন অনুসারে পৌরসভার 6টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয়। যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা বড় কমিটির সদস্য হন। ঠিক আছে, তাহলে পৌরসভার 6টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে এক একটা বড় কমিটি গঠিত হয়, আর ওই যে ওয়ার্ড, ঠিক আছে, যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের যে নির্বাচিত সদস্যরা থাকে, মনে রাখবে যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু যারা নির্বাচিত হয়ে আসেন তারা হচ্ছে কাউন্সিলর। তাহলে সেই নির্বাচিত কাউন্সিলররাই কিন্তু এই বড় কমিটির সদস্য হন। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। তাহলে যে পৌরসভাগুলি আছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এর আয়ের উৎস কোথা থেকে? তাহলে দুটি উৎস হচ্ছে, 1 নম্বর হচ্ছে রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ, আর 2 নম্বর হচ্ছে যানবাহনের ওপর ধার্য কর। এই দুই জায়গা থেকে কিন্তু ওই যে পৌরসভাগুলি আয় করে থাকে।
তারপরে কোশ্চেন দেখো যে 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? তার উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী হয়, আর সেটাই কিন্তু গ্রামীণ, ঠিক আছে, গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত। তারপরে কোশ্চেন দেখো যে স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? তার উত্তর হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের মোট সদস্য 14। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। যে জেলা পরিষদ কোথা থেকে আয় করে থাকে? তার 1 নম্বর হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ। তাহলে রাজ্য সরকার যা আছে সেই রাজ্য সরকার কর্তৃক যে প্রদত্ত ভূমি রাজস্বের অংশ দেয়, অর্থাৎ রাজ্য সরকার ভূমি রাজস্ব আদায় করে, আর সেই ভূমি রাজস্বের কিছুটা অংশ এই জেলা পরিষদকে দিয়ে থাকে। আর জেলা পরিষদ কোথা থেকে আয় করে থাকে? যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি কোনো ঋণ দেয়, অনুদান দেয়, তখন সেটা থেকেও কিন্তু জেলা পরিষদ আয় করে থাকে। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে? তার উত্তর হচ্ছে 1/3 আসন। মহিলাদের জন্য কিন্তু 1/3 আসন কিন্তু সংরক্ষিত আছে। তারপরে কোশ্চেন দেখো যে ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? তার উত্তর হচ্ছে মহকুমা শাসক বা এসডিও, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারকে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়। তারপরে কোশ্চেন দেখো যে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? তার উত্তর হচ্ছে গ্রামীণ স্তরে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তির জন্য গঠিত স্থানীয় পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হলো ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত হচ্ছে একটা আদালত হিসেবে কাজ করে আর কি, ছোট ছোট যে গ্রামের মধ্যে যে দেওয়ানি ফৌজদারি মামলা হয় তার নিষ্পত্তির জন্য এটা গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে ওয়ার্ড কমিটি কি? তাহলে উত্তর হচ্ছে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি থাকে। নির্বাচিত কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্য কয়েকজন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? তার উত্তর হচ্ছে জেলা পরিষদ। তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর থাকে, গ্রামীণ স্তরে গ্রাম পঞ্চায়েত, আর কি ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে জেলা পরিষদ। তাহলে সর্বোচ্চ স্তর বলতে এই 3য় স্তরকে বোঝায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? তাহলে উত্তর হচ্ছে প্রধান। গ্রাম প্রধান কিন্তু গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন দেখো যে জেলা সংসদের প্রধান কাজ কি? উল্লেখ করো। তার উত্তর হচ্ছে বছরে কমপক্ষে 2বার অধিবেশন আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট, অডিট রিপোর্ট পেশ করা কিন্তু এই জেলা সংসদের প্রধান কাজ। তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করো। তার উত্তর হচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রাপ্ত অনুদান। তাহলে এই যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি, তারা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতকে আর কি ঋণ বা অনুদান দিয়ে থাকেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার কর্তৃক প্রদত্ত ঋণ। তাহলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি ঋণ দেয় সেখান থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের আয় হয়। তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদের নিয়ে একটি গ্রাম সভা গঠিত হয়। তাহলে গ্রাম সভার সদস্য কারা? গ্রাম সভার সদস্য হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটার, অর্থাৎ যারা যারা সেখানে ভোট দিতে যায় 18 বছরের ঊর্ধ্বে, তারা সকলেই কিন্তু সেই গ্রাম সভার সদস্য। তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের একটি কাজের উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের কি কাজ হয়? তাহলে উত্তর হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ এবং জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা। তাহলে জনস্বাস্থ্যের দিকে কি লক্ষ্য রাখা, তারপরে জল নিষ্কাশন ব্যবস্থা যাতে ভালো থাকে তার দিকে নজর রাখা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের দুটি কাজ উল্লেখ করো। তাহলে জেলা পরিষদের কাজ কি? তাহলে 1 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন, আর দ্বিতীয় হচ্ছে দুর্যোগে ত্রাণের ব্যবস্থা করা। কোনো বন্যা এলো বা ভূমিকম্প এলো বা কোনো মহামারীর সৃষ্টি হলো, তখন কিন্তু এই জেলা পরিষদ কি করতে পারে? যে ত্রাণের ব্যবস্থা করতে পারে, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেই জেলার জনগণদের। তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গে বর্তমানে কটি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে? তার উত্তর হচ্ছে 60টি। পশ্চিমবঙ্গে বর্তমানে 60টি আর কি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। আর এই মিউনিসিপ্যাল কর্পোরেশন কি? যে গ্রামীণ স্তরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আর তার 3টি স্তর। আর ছোট ছোট যে শহর আছে সেই ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে পৌরসভা, অর্থাৎ মিউনিসিপ্যালিটি। আর যে ছোট ছোট শহরের থেকেও যে বড় বড় শহর আছে, অর্থাৎ বৃহৎ শহর, সেই বৃহৎ বা বড় শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বাংলায় বললে পৌর নিগম। ঠিক আছে, একটা পৌর নিগম আর একটা পৌরসভা। পৌরসভার ইংরেজি হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর পৌর নিগমের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, তাহলে এরকম পশ্চিমবঙ্গে 60টি কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। তারপরে কোশ্চেন দেখো যে পৌরসভার দুটি কমিটির নাম লেখো। তাহলে উত্তর হচ্ছে বড় কমিটি আর ওয়ার্ড কমিটি। তাহলে পৌরসভার মধ্যে এই দুটি কমিটি দেখা যায়,
আর একটু আগেই আলোচনা করলাম যে বড় কমিটি কি আর ওয়ার্ড কমিটি কি। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো। তার উত্তর হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি, আর একটা হচ্ছে কৃষি সেচ ও সমবায় স্থায়ী কমিটি। তাহলে এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ টাইপ কোশ্চেন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এই অধ্যায় থেকে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের এই সাজেশন থেকেই কমন পড়ে যাবে, ঠিক আছে। আর এর আগের ভিডিওতে আমি কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তারও কিন্তু সাজেশন আমি একটি ভিডিওতে প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের এই ভিডিওটি অনেক বড় হতে পারে, তাই তোমরা অল্প অল্প করে দেখে শেষ করো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।